হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা চলেছি বীরভূম জেলার রাঘবপুরে। না, গুগলে এই নামে কোনো জায়গা আপনারা পাবেন না, কারণ রাঘবপুর আজ হয়ে গেছে হেতমপুর। রাজস্ব আদায় সংক্রান্ত বিবাদ দমন করার জন্য মুসলিম প্রধান রাজনগর রাজবাড়ি থেকে সেনাপতি হেতম খান চলে আসেন এই রাঘবপুরে এবং তৎকালীন রাজা রাঘব রায়কে পরাজিত করেন। উপহারস্বরূপ তিনি এই রাঘবপুরকে পেয়ে যান এবং তখন থেকেই সেই রাঘবপুরের নাম পরিবর্তন হয়ে যায় হেতমপুর। মুরলীধর চক্রবর্তী মহাশয় বাঁকুড়াবাসী, তিনি কাজের সন্ধানে এসে উপস্থিত হন এই রাজনগর রাজবাড়িতে এবং সেখানে ভৃত্য হিসেবে কাজের সুযোগ পান এবং অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদের বংশধরেরাই এই রাজবাড়ি দেখাশোনার দায়িত্ব পেয়ে যায় এবং তাদেরই একজন বংশধর রামরঞ্জন চক্রবর্তী, রাজা রামরঞ্জন চক্রবর্তী মহাশয় এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। গেট দিয়ে প্রবেশের মুখেই আমরা কিছু পরিত্যক্ত গাড়ি দেখতে পেলাম। জানা যায় এখানে নাকি ওই প্রশাসনের তরফ থেকে ভাঙাচোরা গাড়িকে সঞ্চয় করে রাখা হয়। রাজবাড়ি তো রাজবাড়ি, দেখার মতো, কি সুন্দর সুউচ্চ এবং তার পিলারগুলো সত্যি দেখলে মনোমুগ্ধকর লাগে। এবং এই যে রাজবাড়ি, এখানে একটি ডিএলএড কলেজ চলছে এবং আরেকটি ডিএভি স্কুল চলছে এবং দুটি রাজবাড়িকেই দূর থেকে দেখতে একই রকম লাগে, তাই অনেকে এটাকে টুইন প্যালেসও বলে। এই প্রসঙ্গে বলে রাখি, 999টি দরজা নিয়ে এই রাজপ্রাসাদ নির্মাণ হয়েছিল। মুর্শিদাবাদের হাজারদুয়ারিকে সম্মান দেওয়ার জন্য শোনা যায় নাকি একটি দরজা কম নির্মাণ করা হয়েছিল। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই হেতমপুর রাজবাড়ি ঘুরে দেখবেন। তবে সেই শ্রেণীকক্ষগুলো আজ ক্লাসরুমে পরিণত হয়েছে এবং পুরোটা ঘুরে দেখাও যায় না। লিভিং পোর্শনে রাজবাড়ির সদস্যরাই কেবলমাত্র থাকেন। বহু সিনেমার শুটিং হয়েছে, তার মধ্যে বিখ্যাত গুপি গায়েন বাঘা বাইন। আরও একটি বলে রাখি, স্বাধীনতার সময় কাজী নজরুল ইসলাম, কবি মুকুন্দ দাস ইংরেজদের হাত থেকে কিছুদিনের জন্য এখানে আত্মগোপনও করেছিলেন। তাই ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজবংশের ইতিহাস সব মিলিয়ে মিশিয়ে হেতমপুর রাজবাড়ি অবশ্যই একটি দ্রষ্টব্য স্থান। এবং এখানে আমরা একটি রথও দেখতে পেয়েছি। শোনা যায় হেতমপুর রাজবাড়ির যে কুলদেবতা এই রথে চেপে রথের দিন জনসমক্ষে ঘুরে বেড়াতেন। আরও একটি বিষয় এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, আপনারা যদি নিছক একটি দিন ঘোরার জন্য চলে আসেন, তাহলে হেতমপুর রাজবাড়ির সঙ্গে আমি যেভাবে বলছি সেইভাবে বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। হেতমপুর রাজবাড়ির আনাচে কানাচে খুব ভালোভাবে দেখে নিয়ে আপনারা আস্তে আস্তে এগিয়ে চলবেন দুবরাজপুরের দিকে। দেখতেই পাচ্ছেন হেতমপুর রাজবাড়ির সেই উচ্চ খিলানযুক্ত নির্মাণ শৈলী সত্যি এক কথায় অনস্বীকার্য। যে রথটার প্রসঙ্গের কথা বলছিলাম, স্টিওয়ার্ট, হেতমপুর রাজবাড়ি চ্যারিয়ট ওয়াজ রেস্টোর্ড বাই INTAC শান্তিনিকেতন, চ্যাপ্টার জুলাই 2015। এখানে একটা আমরা ইনস্ক্রিপশন দেখতে পেলাম। আর ভিতর দিকটা সবই তো এখন ডিএড কলেজ, বিএড কলেজ এগুলো তো রূপান্তরিত হয়েছে। তবে ছুটির দিন ছিল বলে সেই মনোমুগ্ধকর বাচ্চাদের সঙ্গে আমরা কিন্তু আর দেখা করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, হেতমপুর রাজবাড়ি দেখে আমরা এবার এগিয়ে চলেছি। এবার আমরা চলে এসেছি দুবরাজপুরের আরও একটি বিশেষ আকর্ষণ, মাবা ভাগ্নে পাহাড়। আপনারা যদি পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে থাকেন, তাহলে সামনে এখানেই পার্কিং রয়েছে। এখানে বাস বা গাড়ি রেখে আপনারা ভিতরে প্রবেশ করুন মূল গেট দিয়ে। এই গেট দিয়ে আপনাদেরকে আস্তে আস্তে মাবা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে যেতে হবে। ঢুকেই বাঁদিকে শৌচালয় দেখতে পেলাম। এটি অবশ্যই আবশ্যক প্রয়োজনীয়, কারণ বাইরে থেকে এলে এটির প্রয়োজন পড়ে। তো শৌচালয়ের প্রয়োজন মিটিয়ে আপনারা আস্তে আস্তে এগিয়ে চলুন। আর সঙ্গে বাচ্চারা থাকলে তারা তো আর ওই অত রাজবাড়ি টাজবাড়ি তাদের ভালো লাগবে না, সেগুলো আমাদের পক্ষে ভালো। তাই মাত্র 10 টাকা দিয়ে এখানে একটি চাইল্ড পার্ক রয়েছে, সেখানে বাচ্চাদের কিছুটা সময় কাটাতে অবশ্যই দিতে পারেন। আর আপনারা যদি পিকনিকের উদ্দেশ্যে না আসেন, তাহলে অসুবিধে কিছুই নেই, পাহাড়টা ভালো করে ঘুরে ঘাড়ে দেখুন। আর পাহাড়
সম্বন্ধে যদি আরও ডিটেলস আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে আমার চ্যানেলটি ভিজিট করুন। সেখানে আরও বিশদে ঐতিহাসিক গল্প এবং সব কিছু নিয়ে এই মা ভাগ্নে পাহাড় বলুন বা পরবর্তী ডেস্টিনেশন বক্রেশ্বর ধাম সে সম্বন্ধে পৃথক ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো মা ভাগ্নে পাহাড়ের প্রথমেই আমরা একটি পাহাড়েশ্বর মন্দির দেখলাম, খুব সুউচ্চ এবং সুদৃশ্য। এই প্রসঙ্গে বলে রাখি, হেতমপুর রাজবাড়ির এলাকাটিতে একটি মঠও আছে এবং ছড়িয়ে ছিটিয়ে কিছু মন্দির রয়েছে যেগুলো ওই সমসাময়িক সময়েরই, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং তাদের নির্মাণশৈলী, টেরাকোটার কাজ, সেখানে ব্রিটিশ প্রভাব এবং দেশীয় দেবদেবীদের ছবি আমরা লক্ষ্য করেছি, সেগুলো অবশ্যই খুব ভালো লেগেছে। মা ভাগ্নে পাহাড় সম্বন্ধে বলি, পাহাড়টি খুব একটা সুউচ্চ নয়, তবে এখানকার যেটা আশ্চর্য বিষয় সেটা একটি পাথরের উপর আরেকটি পাথর যে কিভাবে দাঁড়িয়ে রয়েছে সেটা অবশ্যই আমাদের সবাইকে ভাবায় এবং সেই ভাবতে ভাবতে এগিয়ে চলুন, একদম চূড়ায় উঠুন। সেখানে দুটি পাথর পাশাপাশি রয়েছে, একটি মামা আর একটি ভাগ্নে। খুবই সুন্দর লেগেছে আমাদের, অসম্ভব সুন্দর। আর পাহাড়টি সুউচ্চ না হওয়ার ফলে খুব সহজেই যে কোনো বয়সের মানুষ তারা এই পাহাড়ে উঠতে পারেন এবং শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আপনারা এবার এগিয়ে চলুন বক্রেশ্বর ধামের উদ্দেশ্যে। আপনারা যদি পিকনিক না করেন তাহলে খিদে তো পেয়েই যাবে দুটো স্পট ঘোরার পর। এই বক্রেশ্বর ধামে মূল গেট থেকে ঢোকার পথেই দুদিকে অনেকগুলি হোটেল রয়েছে, কম দামে খুব ভালো মানের খাবার এনারা পরিবেশন করেন। আপনারা যে কোনো একটি হোটেল আপনাদের পছন্দ মতো নির্বাচন করে খাওয়া দাওয়াটি করে নিন। আর 5 টাকা টিকিট দিয়ে আপনাদেরকে উষ্ণ প্রস্রবণ দেখতে হবে। এখানে 7টি কুণ্ড রয়েছে। প্রথমটি পা ফোড়া কুণ্ড। আপনারা যদি একটু গরম জলে স্নান করে নিতে চান তাহলে সঙ্গে গামছা রাখতে হবে আপনাদেরকে এই ট্যুরে যাওয়ার জন্য। একটু স্নান করে নিতে পারেন, পুরুষ মহিলা উভয়েরই স্নান করার এখানে ব্যবস্থা রয়েছে। বক্রেশ্বর ধাম একটি সতীপীঠ, মা সতীর মন এখানে পড়েছিল। এখানে মহিষমর্দিনী মূর্তি আমরা দেখলাম, সেখানে পুজো দিতে পারেন। এখানে উপস্থিত পুরোহিতরা আপনাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করবে। বক্রেশ্বর শিব দেখে নেবেন একটু হাতে সময় থাকলে। আপনারা অবশ্যই এখানে কিছু কেনাকাটিও করে নিতে পারেন। আর সামনে বক্রেশ্বর মহাশ্মশান রয়েছে, তাও দেখে নিতে পারেন। আর একটি বিষয় বলে রাখি, এখান থেকে আর কিছুটা এগিয়ে গেলেই আপনারা আরও একটি সুদৃশ্য জায়গায় চলে যাবেন, যেটি হচ্ছে পরিযায়ী পাখিদের এক নিরিবিলি আস্তানা। বক্রেশ্বর ধাম থেকে আপনারা চলে যান বক্রেশ্বর ড্যাম, চারিদিকে বিশাল জলরাশি এবং তার উপর পরিযায়ী পাখিদের দোল খাওয়া। অসম্ভব সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশে কিছুটা সময় কাটিয়ে যদি হাতে আরও কিছুটা সময় থাকে চলে যেতে পারেন রাজনগর রাজবাড়ি। আমাদের সে সুযোগ ছিল না, তাই আমরা আজকে এখানেই শেষ করেছিলাম আমাদের ট্যুর। ভালো থাকবেন বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।